কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি বিষয়ক নানা রকম তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক এই আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। রাজশাহী অঞ্চলের ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, শাকসবজি ও ফলমূল সারা দেশে সরবরাহ করে চাহিদা অনেকটাই পূরণ করা হয়। এসব উৎপাদিত ফসলের বেশিরভাগই পচনশীল। স্বল্প আয়ের কৃষকেরা প্রচলিত ধারার হিমাগারে উচ্চ মূল্যে উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারে না। ফসল ফলানোর পর তা সংরক্ষণে এ ব্যয় কৃষকদের সাধ্যের বাইরে। তাই মৌসুমের সময় চাহিদার চেয়ে সরবরাহ বেড়ে যাওয়ায় তারা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। এমনকি উৎপাদিত খরচের চেয়েও কম দামে তাদের ফসল বিক্রি করতে হয়। কেউ কেউ আলু, টমেটো, মূলার উৎপাদন খরচ উঠাতে না পেরে পথে ঘাটে রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বা গরু ছাগলকে খাওয়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় ডক্টর মঞ্জু ৩০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই সংরক্ষণাগার তৈরি করেছেন। প্রাকৃতিক শস্য সংরক্ষণাগার চালাতে বিদ্যুতের প্রয়োজন হয় না। প্রাকৃতিক বাতাসকে এখানে কাজে লাগানো হয়েছে। এখানে যে কয়েকটি ফ্যান ব্যবহার করা হয়েছে তাও চলছে সৌরশক্তির মাধ্যমে। এটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ১৪ লাখ টাকা। অথচ একই ধারণ ক্ষমতার একটি প্রচলিত ধারার হিমাগার তৈরিতে খরচ হয় ২ থেকে ৩ কোটি টাকা। সেখানে বিদ্যুতেরও দরকার হয়। এটা প্রাকৃতিক সংরক্ষণাগার আমরা তৈরি করেছি। যে বাংলাদেশে যে ফসল সংরক্ষণাগার বলতে আমরা কোল্ড স্টোরেজ যেটা বলে, দীর্ঘকালীন সংরক্ষণাগার বলতে আমরা যা বোঝাই সেটা তো আলুর কোল্ড স্টোরেজ বোঝানো হয়। তাছাড়া ধান, চাল, গমের জন্য নানা ধরনের গুদাম আছে। কিন্তু এইগুলোর বাহিরে যে সমস্ত ফসল আছে, যেমন সহজভাবে যদি আমি বলি যে পেঁয়াজ অথবা রসুন অথবা আদা এবং আরও যে শাকসবজি, গাজর ইত্যাদি নিয়ে কিন্তু সংরক্ষণাগারের অভাব আছে। তো পেঁয়াজের উদাহরণ দিয়ে আমি বলি যে পেঁয়াজ প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকার আমদানি হয়। আর মাঠ লেভেলে পেঁয়াজ এবং আলুর উৎপাদন সমান, কিন্তু পেঁয়াজের সংরক্ষণাগার নাই, আলু সংরক্ষণাগার আছে। এর ফলে আলুর ওভার প্রোডাকশন হয়। এর ফলে সমস্যাটা হয় কি যে দাম পড়ে যায়, কৃষকরা ঠিকমতো দাম পায় না। এই সংরক্ষণাগার নির্মাণের প্রাথমিক উদ্দেশ্যটা আছে হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ করার জন্যে। তো পেঁয়াজ টার্গেট করে এটা করা, কিন্তু এখানে অন্যান্য ফসলও রাখা যাবে বলে আমরা এভাবে প্ল্যানিংটা করেছি। তাহলে আমরা যদি আলুর ৪০০টা কোল্ড স্টোরেজ বাদ দিই, অনেক ফসল আছে যেগুলোর জন্য সংরক্ষণের দরকার, সেই জন্য আমরা এটা করেছি। ৩০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন প্রাকৃতিক হিমাগারটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বাঁশ, খড়, নাইলনের দড়ি, ইট, বালু ও সিমেন্ট। হিমাগারটির বাইরে দৈর্ঘ্য ৬০ ফুট এবং প্রস্থ ৩০ ফুট, ভেতরের দৈর্ঘ্য প্রস্থ ৫৮ ফুট এবং ২৮ ফুট এবং উচ্চতা ২৭ ফুট। হিমাগারে আলু এবং গাজর ৪ থেকে ৫ মাস, টমেটো ২ থেকে ৩ মাস, আম ১ থেকে ১.৫ মাস, লিচু ১৫ দিন থেকে ১ মাস, পেঁয়াজ ও রসুন ৪ থেকে ৬ মাস এবং আদা ৭ থেকে ৮ মাস সংরক্ষণ করা যায়। হিমাগারটির দেয়াল এবং টালের মাঝখানে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে। ফাঁকা অংশ বালু এবং পানি থাকে। এখান থেকে জলীয় বাষ্প তৈরি হবে। এ প্রক্রিয়ায় ঘরের ভেতরের তাপ শোষণ করা হবে। নিচতলা থেকে ঠান্ডা বাতাস যাতে প্রাকৃতিক উপায়ে উপরে উঠে যায়
সেজন্য দেয়ালের নিচ দিকে কিছুটা ফাঁকা রাখা হয়েছে। এই ফাঁকা দিয়ে বাইরের গরম বাতাস ভেতরে ঢুকে প্রাকৃতিকভাবে ঠান্ডা বাতাসকে ঠেলে ওপরে নিয়ে যায়। প্রাকৃতিক এই শস্য সংরক্ষণাগার স্বল্প খরচে তৈরি করা হয়েছে বলে কৃষকদের জন্য এক সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে। তাত্ত্বিক দিকটা হচ্ছে যে আপনারা যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়ালটা হচ্ছে দুটো দেওয়াল, একটা ভেতরের দেওয়াল আছে, বাহিরে একটা পাতার দেওয়াল আছে, যেটা পাতার অনুকরণ করা হয়েছে, যে ওইখান থেকে এটা প্রচ্ছেদন প্রক্রিয়াটা হবে এবং দুটো দেওয়ালের মাঝখানে 3 ইঞ্চি গ্যাপ আছে। তো আমরা এটা প্রাইমারিলি বালি দিয়ে পূর্ণ করেছি, দেওয়ালের গ্যাপটাতে পানি দিচ্ছি, পানি দিলে বাইরের দেওয়ালটা ভিজে যাচ্ছে এবং যেটা ওটা পোরাস দেওয়াল, এটা বিশেষ ধরনের টাইল, এবং সেইখান থেকে পাতার অনুকরণে এটা এই ডক্টর আব্বার যে পট ইন পট টেকনোলজি, সেই অনুকরণে এটা বাষ্পীভবনটা হচ্ছে। এটা আস্তে আস্তে তাহলে ভেতরের দেওয়ালটা ঠান্ডা হচ্ছে এবং আলটিমেটলি ওই সেই প্রক্রিয়াটা ভেতরেরটা পড়ছে, এবং এটার ছাদটা করা হয়েছে খড় দিয়ে, যার জন্য এটা হিট শোষণ করতে পারে, এবং বায়ু চলাচলের একটা ব্যবস্থা রাখা হয়েছে যেন এটা এয়ারটা সার্কুলেশন করে। আর একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে ফসল সংরক্ষণের জন্য শুধু তাপমাত্রাটাই কিন্তু ফ্যাক্টর না, আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে পানির আর্দ্রতা। তো এই চারকোলগুলো বাষ্প শোষণ করবে এবং একটা নির্দিষ্ট মাত্রায় ধরে রাখবে, এবং এটার এই এক্সপেরিমেন্টটা এখন হচ্ছে মূল উদ্দেশ্য এই কয়লা, যে সেই কয়লাটা কি পরিমাণে দিলে আমার কাঙ্ক্ষিত বাষ্পের পরিমাণ সেটা কনস্ট্যান্ট থাকবে। আলু আমরা আশা করছি যে 3 থেকে 4 মাস আমরা আরাম করে রাখতে পারবো, 5 মাসও রাখতে পারবো, কারণ আলু রাখার আর একটা প্রক্রিয়া হচ্ছে যে আলু থেকে গাছ বেরিয়ে যায়, সেটা যদি আমাদের নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি আছে, সেই সিস্টেমটা যদি কাজ করে ইজিলি আমরা এখানে 5 মাস রাখতে পারবো। তাছাড়া পেঁয়াজ 7-8 মাস রাখা যাবে, রসুন ওয়েট লস হয়ে যায় সেটা খুব ভালো থাকবে, আদাও 6-7 মাস রাখা যাবে, এরকম আমাদের আইডিয়া আর কি। আর তাছাড়া গাজর, ইভেন টমেটো, আম টামারের ব্যাপারে আমরা চিন্তা করেছি যে 1 মাস করে 2 মাস করে এখানে রাখানো যাবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুধী দর্শক, দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। প্রাকৃতিক সম্পদের লীলাভূমি আমাদের বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া সহ অসংখ্য নদী নালা বেষ্টিত আমাদের এই দেশ। পুকুর, খাল, বিল, হাওর বাওর, জলাশয় এবং সম্প্রতি তার সাথে যোগ হয়েছে নদীতে ভাসমান খাঁচা বানিয়ে মাছ চাষ। মৎস্য সম্পদ উন্নয়নে খাঁচায় মাছ চাষ একটি প্রযুক্তি নির্ভর কৌশল। মাছের শতকরা প্রায় 55 বিভিন্ন জলাশয়ে চাষের মাছ। মাছের উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের অনেক নদীতে খাঁচা বানিয়ে মাছের চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। এমনই একজন সফল খাঁচায় মাছ চাষির নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি সৌদি আরবে কর্মরত অবস্থায় এক মুদির দোকানে টাঙানো ক্যালেন্ডারে বাংলাদেশের চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষের ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। তিনি ডাকাতিয়া নদীতে গিয়ে ভাসমান খাঁচায় মাছ চাষের কৌশল জেনে তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে 2টি খাঁচা নিয়ে মাছ চাষ শুরু করেন। বর্তমানে তার খাঁচার সংখ্যা 50টি। প্রতিটি খাঁচার দৈর্ঘ্য 20 ফিট, প্রস্থ 10 ফিট এবং গভীরতা 6 ফিট, অর্থাৎ প্রতিটি খাঁচার আয়তন 1200 ঘন ফিট। প্রতিটি খাঁচায় প্রায় 800টি তেলাপিয়ার পোনা দিয়ে থাকেন। 350 গ্রাম থেকে 400 গ্রাম ওজন হলে তিনি তেলাপিয়া মাছ বিক্রি করেন। তিনি নিজেই এসব খাঁচার পরিচর্যা করেন। তিনি নিজ হাতে মাছের খাবার দেন। তিনি সাধারণত তেলাপিয়া মাছের জন্য ভাসমান খাবার দিয়ে থাকেন। মাছের খাবার সংরক্ষণের জন্য নদীর পাশেই ছোট্ট একটি ঘর তৈরি করেছেন। তার এই সফলতা দেখে তার পাশেই মোহাম্মদ সেলিম নামে আরও একজন গড়ে তুলেছেন আরও কিছু ভাসমান খাঁচা। বর্তমানে তার খাঁচার সংখ্যা 70টি। নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ অনেক লাভজনক বলে তাদের অনুপ্রেরণায় বর্তমানে ইছামতি নদীতে অনেকেই মাছ চাষ শুরু করেছেন।
আমি সৌদি আরব দীর্ঘ 18 বছর চাকরি করছি, চাকরি করার পরে আর ভালো লাগতেছে না। ও মনে ভালো দেশে যায় কী করবো। ওখানে আমার একটা ছোটো একটা মুদির দোকান ছিল, দোকানের পরে আমি বাংলাদেশের একটা ক্যালেন্ডার পেয়েছি। ক্যালেন্ডার পরে এরকম নদীর মধ্যে খাঁচা, এখন দেখা যায় ডাম ফালাই না, জালে এখন তেলাবাটা মাছেরই আছে। তো মনে করলাম তেলাবা মাছ চাষ করে, তা আমি ভাবলাম কোনটা আমার নদীর পাশে, আমার বাড়ির পাশে তো আবার নদী আছে, তাহলে আমি মনে করতে পারলাম কিনা বাংলাদেশে কোথাও আছে কিনা, তো বাংলাদেশে ক্যালেন্ডার যখন আছে তাহলে আছে। পরে আমি ছুটিতে আসলাম, ছুটিতে আসার পরে খবর নিলাম কোথায় এখানে বাংলাদেশে এই খাঁচায় মাছ চাষ করে। পরে খবর পাইলাম চাঁদপুর। চাঁদপুর আমার এক বন্ধু ছিল, বন্ধু তার নাম এসাক, তার সাথে আমি নদীতে গেলাম চাঁদপুর। তো বহুত খাঁচা, হাজার হাজার খাঁচা, ওখানে দেখলাম, দেখে খুব ভালো লাগলো আমার কাছে। ভালো লাগার পরে ওখান থেকে আমি 2টা জাল কিনে আনলাম 12,000 টাকা দিয়ে। 2টা জাল আইনে এখানে আমি দিলাম একটা ওই 6টা ড্রাম কিনে দিলাম দেখার জন্য কী অবস্থা মাছ। তো আমি বছর 2বার মাছ ছাড়তে পারি জালে। 2 মাস পর আমি 2বারে আমি 7 মণ 8 মণ মাছ বিক্রি করবার বছরে। প্রথম যে 12টা জাল ছিল, 12টা জালের থেকে আজকে আমি ওই লাভ লোকসান দিয়ে আমি ফ্যামিলি চলে আমি 50টা খাঁচা মালিক হয়েছি। আমার 50টা খাঁচা, আমি ভালো আছি। আমার এই খাঁচার উপরে নির্ভর করে ব্যবসা করে আমার বউ বাচ্চা পোলা আমার লেখাপড়া করাইতেছে। আমার দেখা দেখি আমার এক বন্ধু পাশে সেও করছে। খাঁচায় মাছ চাষে অনেক সুবিধা, যেমন সার ও চুন দিতে হয় না, নদীর পানি প্রবাহমান বিধায় বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়, বর্জ্য পদার্থ দ্বারা মাছ আক্রান্ত হয় না বলে রোগের সম্ভাবনা থাকে না, নদীর মাছ খেতেও সুস্বাদু। সার্বক্ষণিক মৎস্য অধিদপ্তরের সহযোগিতা পাওয়া যায়। ভাসমান খাঁচায় মাছ চাষের মাধ্যমে নদীমাতৃক দেশ বাংলাদেশের বিস্তীর্ণ নদী এলাকা হতে পারে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র এবং মৎস্য উৎপাদনে একটি অন্যতম সহযোগী খাত। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন, সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের পরামর্শ এবং মতামত আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt, ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্নে